ইতিহাস গড়ল কানাডা। সাউথ আফ্রিকার হৃদয় ভেঙে বিশ্বকাপের শীর্ষ ১৬তে দ্য রেড স্টিফেন ম্যাজিকে বাফানোদের হারালো ১-০ গোলে উৎসবের নগরী টরন্টো। ইউনিয়ন পরিষদ ভোটের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা। সেপ্টেম্বর-অক্টোবর সময় ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রতি ৩ মাসে ২ ধাপে ভোট করার ভাবনা। ধারালো অস্ত্র নিয়ে আশিক গ্যাংয়ের মহড়ায় মিরপুরে আতঙ্ক। বাসাবাড়ির জানালা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর, জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়ানোর অভিযোগ। আপনাকে মানা করছি না ভাই, আপনাদের এক কথা বুঝতে হবে। আইনগত কোনো নিষেধ আছে? না, অবশ্যই আছে। আপনি বসান। বগুড়ায় অবৈধ সিগারেট কারখানায় অভিযানের ৩ সপ্তাহেও হয়নি মামলা। কাস্টমস ও ভ্যাট কার্যালয়ের রহস্যজনক নীরবতা, অসঙ্গতির খোঁজ নিতে গিয়ে গণমাধ্যম কর্মী হেনস্থার অভিযোগ। এবং সংঘাত বন্ধে একমত যুক্তরাষ্ট্র ইরান। হরমুজের বিরোধ মেটাতে মঙ্গলবার দোহায় ২ দেশের বৈঠক। ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং শিশু হত্যার বিচার দাবি খামেনির। সময় সংবাদের সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। সাউথ আফ্রিকার হৃদয় ভেঙে বিশ্বকাপের শীর্ষ ১৬তে জায়গা করে নিল কানাডা। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবার এমন কীর্তি গড়ল ম্যাপল লিফ টিম। ম্যাচে বাফানোদের ১-০ গোলে হারালো কানাডিয়ানরা। যোগ করার সময়ে দলের হয়ে একমাত্র গোলটি করেছেন স্টিফেন। লস অ্যাঞ্জেলস থেকে বিস্তারিত থাকছে লস্কর আল মামুনের রিপোর্টে। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম নকআউট ম্যাচটা হলো একেবারে পয়সা উসুল। শেষ মুহূর্ত পর্যন্ত আক্রমণ আর পাল্টা আক্রমণের সঙ্গে এক ঝাঁক ভুলে ভরা ম্যাচটা প্রাণ ভরে উপভোগ করলেন দর্শকরা। আর যোগ করার সময়ে স্টিফেন ম্যাজিকে উৎসবের জোয়ারে ভাসল কানাডা। ম্যাচের বয়স যখন ৯১ মিনিট, তখন অতিরিক্ত ৩০ মিনিটের অপেক্ষা ছিল দুই দলের ডাগ আউট। নতুন করে কৌশল সাজানোর জন্য মনস্থির করে ফেলেছিলেন কোচিং স্টাফরাও। ঠিক তখনই দৃশ্যপটে হাজির হয়ে যান স্টিফেন। সাউথ আফ্রিকার ডিফেন্ডারের হাফ ক্লিয়ার করা বলটা পেয়ে যান বক্সের ঠিক বাইরে। এরপর বুলেট গতির বাঁকানো শট সহজেই বোকা বানিয়ে দেন উইলিয়ামসকে। নিষ্প্রাণ ম্যাচটা প্রাণ ফিরে পায় এক মুহূর্তে। আনন্দে ফেটে পড়ে কানাডা। সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস চলে পুরোটা সময়। এরপর একটা গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আফ্রিকানরা, কিন্তু রেফারির বাড়িয়ে দেয়া ১ মিনিটেও কাজের কাজটা করতে পারেননি তারা। ম্যাচ শেষ হয় সাউথ আফ্রিকার হৃদয় ভেঙে। আর নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের শীর্ষ ১৬র মঞ্চে জায়গা করে নেয় ম্যাপল লিফ টিম। এর আগে পুরো ম্যাচটা ছিল কানাডিয়ান ফরওয়ার্ডদের সঙ্গে আফ্রিকান গোলরক্ষকের অসম লড়াই। পুরো ম্যাচে ১২টা শটের ৭টাই ছিল অন টার্গেট, কিন্তু ৬টা রুখে দিলেও একটা পারেননি উইলিয়ামস। অধিকাংশ সময় বল দখলে রেখে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলে সাউথ আফ্রিকা, কিন্তু সব চেষ্টা শেষ হয়ে যায় ৯১তম মিনিটে। বিশ্বকাপে নিজের প্রথম গোলটি দিয়েই কানাডাকে ইতিহাসের পাতায় তুলে নিলেন মেজর লিগ সকারের স্টিফেন। অতিরিক্ত সময় গোল করে বিজয় ছিনিয়ে নিয়ে প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ইতিহাস গড়েছে সহ আয়োজক দেশ কানাডা। বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। জয়ের ধারা অব্যাহত রেখে কানাডা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে এমন প্রত্যাশা তাদের সমর্থকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। নকআউট পর্বে ব্রাজিলের প্রথম বাধা এশিয়ান পাওয়ার হাউস জাপান। রাফিনিয়ার ইনজুরিতে রাইট উইংয়ের দায়িত্বটা বেশ ভালোভাবে সামলাচ্ছেন রায়ান। আর ভিনিসিয়াস তো নিজেকেই ভেঙে চলেছেন প্রতিটি ম্যাচে। এখন পর্যন্ত ভিনিকুনিয়া জুটি আসরে টিকিয়ে রেখেছে সেলেসাওদের। পাকেতা, ক্যাসিমিরো, গিমারেজরা মধ্যমাঠে বড় শক্তি হলেও ডিফেন্সে দুর্বল রয়েছে ব্রাজিল। সেই সুযোগেই কাজে লাগাতে চায় ব্লু সামুরাইরা। যুক্তরাষ্ট্র থেকে এস এম ইকবালের রিপোর্ট। বিপক্ষে হোঁচট খেয়ে শুরু হয়েছিল ব্রাজিলের বিশ্বকাপ, তবে পরের ২ ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পক্ষান্তরে জাপানেরও ড্র হয়েছিল নেদারল্যান্ডসের সঙ্গে, তবে সেই ড্রটাই তাদের অনেক প্রাপ্তি ছিল। তবে এই বিগ ভোল্টেজ ফাইনালের আগে দু দলের আছে বেশ কিছু সুবিধা, আছে কিছু অসুবিধা। প্রথমেই যদি ব্রাজিলের দিকে যাই, ব্রাজিলের এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী জায়গা হচ্ছে ব্রাজিলের মিডফিল্ড এবং আক্রমণ ভাগ। আমরা যদি ব্রুনো গিমারেজের কথা বলি, লাস্ট ম্যাচে তিনি দুটো
অ্যাসিস্ট করেছেন এবং একই সঙ্গে ক্যাসেমিরো দুর্দান্ত পারফর্ম করেছেন। সুতরাং সবকিছু মিলিয়ে বলা যায় যে ব্রাজিলের মিডফিল্ডটা দুর্দান্ত। স্পেশালি আলাদা করে বলতে হয় লুকাস পাকেতার কথা, দুর্দান্ত ছন্দে রয়েছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। তিনি যেহেতু ছন্দে আছেন তাই নেইমারের এই রাউন্ড অফ 32 ম্যাচে মাঠে নামতে অর্থাৎ শুরুর একাদশে জায়গা পেতে কিন্তু অনেকটা বেগ পেতে হবে। এবার যদি ফরওয়ার্ড লাইনের কথা বলি, যখন রাফিনিয়া ছিটকে গেলেন তখন কিন্তু একটা শঙ্কা ছিল যে ব্রাজিলের ফরওয়ার্ড লাইন বা উইংয়ে একটা সমস্যা হতে পারে, কিন্তু রায়ান কিন্তু গেল ম্যাচে প্রমাণ করে দিয়েছেন তিনি আপ টু দ্য মার্ক এবং দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। আর ভিনিসিয়াস অনন্য, অসাধারণ। সুতরাং ভিনির উপর আস্থা রাখাই যায়। এই হচ্ছে ব্রাজিলের শক্তির জায়গা। তবে যদি ব্রাজিলের দুর্বলতার জায়গার কথা বলি, ব্রাজিলের হচ্ছে ডিফেন্স লাইনে যথেষ্ট দুর্বল ব্রাজিল। স্পেশালি জাপানের যে উইং, লেফট উইং যেটা, সেটা সামলাতে যথেষ্ট বেগ পেতে হবে ব্রাজিলের রক্ষণকে। নাকামুরা দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি, এর আগের ম্যাচেও তিনি গোল করেছিলেন ব্রাজিলের বিপক্ষে একটা প্রস্তুতি ম্যাচে। সুতরাং এই ম্যাচে দানিলোকে বেশ কঠিন পরীক্ষা নিতে হবে। একই সঙ্গে মার্কিনিওস এবং গ্যাব্রিয়েলের কথা বলতে হয়, এই জায়গায় ব্রাজিলের যথেষ্ট ঘাটতি রয়েছে এবং জাপানের যে স্ট্রাইকার ওয়েদা, যিনি হচ্ছে আপনার ডাচ লিগে ফেইনুর্ডের হয়ে লাস্ট মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছেন, টপ স্কোরার, তাকে আটকাতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে। পক্ষান্তরে জাপানেরও কিন্তু ঘাটতির কিছু জায়গা রয়েছে, সেটা বলে নেই। জাপান কিন্তু বডি কন্ট্যাক্টে তাদের ডিফেন্স কিন্তু বডি কন্ট্যাক্টে ভেঙে পড়ে এবং লাস্ট ম্যাচে কিন্তু আমরা এমনটা দেখেছি। এছাড়াও লং বল লুজিংয়ের ক্ষেত্রে জাপানের একটা বদভ্যাস রয়েছে এবং সেখান থেকে স্কোর অ্যাকুরেসিতেও তাদের সমস্যা রয়েছে। তারপরেও বলা যায় যে দুদল যথেষ্ট সম্ভাবনা নিয়ে, যথেষ্ট ব্যালেন্স নিয়েই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে এবং এটার ধারাবাহিকতা যদি রাখতে পারে তাহলে কিন্তু বলা যেতে পারে হিউস্টনে দুর্দান্ত একটা নকআউট পর্বের ম্যাচ উপহার দিতে চলেছে জাপান এবং ব্রাজিল। হিউস্টন থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এবার অন্য প্রসঙ্গ। সেপ্টেম্বর অক্টোবর থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন, আর এই ভোট শুরু হবে স্থানীয় সরকারের সর্বশেষ ধাপ ইউনিয়ন পরিষদের মধ্য দিয়ে। এর এই ফাঁকে হতে পারে সিটি নির্বাচনও। ইতিমধ্যে ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব বলছেন, রক্তপাতহীন ভালো নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেবে ভোট নেয়ার সাংবিধানিক প্রতিষ্ঠানটি। 5 আগস্টের পর থেকে বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া সব পর্যায়ের স্থানীয় সরকার প্রতিষ্ঠান চলছে প্রশাসক দিয়েই। সংসদে স্থানীয় সরকারের সংশোধিত আইন পাশের পর নির্বাচন কমিশন আচরণবিধি চূড়ান্ত করার কাজ করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আহ্বান জানাচ্ছি। সম্প্রতি চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকারের ভোট শুরুর বিষয়ে সংসদেই ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমি তাদের আশ্বস্ত করতে পারি যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট মন্ত্রীর এমন বক্তব্যের পর ভোট আয়োজনে আনুষ্ঠানিক চিঠি না পেলেও নির্বাচনের প্রস্তুতি কার্যক্রমে গতি বেড়েছে ইসির। সম্প্রতি নির্বাচন কমিশন 4580টি ইউনিয়ন পরিষদ, 330টি পৌরসভা, নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশন সহ 13টি সিটি কর্পোরেশন, 495টি উপজেলা পরিষদ ও 64টি জেলা পরিষদের তথ্য সংগ্রহ করেছে। প্রতি 3 মাসে 2টি ধাপের ভোট সম্পন্ন করার পরিকল্পনা নির্বাচন কমিশনের। নির্বাচনকে করার জন্য আমার যে জিনিসগুলো লাগে, প্রথমত লাগে ভোটার তালিকা আছে, বাক্স, সিল, গালা, বস্তা ইত্যাদি ইত্যাদি, এটাও আমাদের আছে। ভোট কেন্দ্র আছে। আইন শৃঙ্খলা বাহিনীর ডেপ্লয়মেন্ট প্ল্যানটা হবে নির্বাচনের সাথে সম্পর্কিত। সার্বিক প্রচেষ্টাটা হচ্ছে সব দিক থেকে যে রক্তপাতহীন এবং একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন। দলীয় প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার নতুন খসড়ার উপর রাজনৈতিক দলগুলোর মতামত জানতে 30 জুন পর্যন্ত সময় দিয়েছে ইসি। ইউপি নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারের ভোটের প্রক্রিয়া শুরুর আশা করছে কমিশন। রাজনৈতিক দলের প্রতীকের উপর ভিত্তি করে কোনো প্রচারণা হবে না। কোনো ধরনের পোস্টারই আমরা না রাখার পক্ষে। নির্বাচন কমিশনের প্রস্তুতি আছে সেপ্টেম্বর অক্টোবর। অনলাইনে নমিনেশন পেপার জামানত কিছু বেড়ে গেছে, বিলবোর্ড কতখানি সাইজ হবে, ইভিএম ব্যবহার হবে না, ইন্ডিপেন্ডেন্ট শুধুমাত্র আপনার সিটি কর্পোরেশন আর ইউনিয়ন কাউন্সিল। আমরা ইউনিয়ন দিয়ে শুরু করব। প্রধান নির্বাচন কমিশনারও মে মাসে এক অনুষ্ঠানে রক্তপাতহীন নির্বাচনের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। রক্তপাত দেখতে চাই, রক্তপাতহীন একটা স্থানীয় সরকার নির্বাচন চাই। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। বারবার রহস্যজনক অগ্নিকাণ্ডের সাক্ষী বরিশাল মেডিকেল। ধরাছোঁয়ার বাইরে দুর্বৃত্তরা, নাশকতামূলক ঘটনা দাবি কর্তৃপক্ষের। সরকারি ওষুধসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি। মিরপুরে আশিকের কথিত ভৈরাদে গ্রুপের তাণ্ডব থামছেই না।
নতুন নতুন এলাকায় পহরা দিচ্ছেন তারা, কারণ ছাড়াই বাসাবাড়ি প্রতিষ্ঠানে হামলা, এমনকি পথচারীকেও করছেন মারধর। প্রায় ৩০টিরও বেশি মামলার আসামি আশিক কয়েকবার ধরা পড়লেও জামিনে বেরিয়ে আবার চালায় সন্ত্রাসী কার্যক্রম। পুলিশ বলছে তাকে ধরতে চলছে অভিযান। স্বপন আহমেদের প্রতি। খানেক ধরে সড়কের আশেপাশের বাসাবাড়ির জানালার গ্লাস, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে তারা। স্থানীয় বাসিন্দারা বলছেন এলাকার আধিপত্য তৈরি করতে এমন সশস্ত্র মহড়া। কারো কারো ধারণা পল্লবী ও কালশির পর আশিক গ্যাং এখন এলাকার পরিধি বাড়াচ্ছেন। লম্বা লম্বা দাওগুলা আর কি বগি না কি কই বলতেছে, ওই বগি ছিল হাতে। কোপ দেয় আর কই দেছে ভাই আশিক ভাই আর কোবমু রান দাও লইছে যে জব করব, কয় তোর যাবেন সিকগুলি সিরিয়া বিরিয়া লইয়া যায়। আমি তো ডরে বইয়ে রইছি, মনে হয় কোপ দিত আমার, যদি একটার কথা কইতো। আমার বাড়ি দিছে তাই মনে করছে কোপ দিছে, কিন্তু পরে আমি তাড়াতাড়ি একটা সরে আইসা পড়ি। এই বাচ্চা কাচ্চা লয়ে থাকতে বললে আমাকে তো মনে করেন অসুবিধা হয়ে যাইতে আছে। এলাকার ভিতর খুব একটা অবস্থা খারাপ শুরু হইছে। সবার মুখ ঢাকা, যাদের কাছে বড় বড় রান্দা, এমন আতঙ্ক তৈরি করছে যে কোনো এলাকা মানুষ ভীত অবশ্যই হবে। আশিকের কথিত ভৈরাদে গ্রুপের সদস্য সংখ্যা প্রায় শতাধিক। পুলিশের নজরে না পড়লেও মিরপুর এলাকাতেই দাপিয়ে বেড়াচ্ছে এই আশিক। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায় তাকে। চান্দের দেশে গেলেও তোরা আমি দইরা আনবো। রাজধানী পল্লবী সহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে হত্যা সহ রয়েছে প্রায় ৩০টির মতো মামলা। এসব মামলায় গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে আবারও সক্রিয় হয় আশিক। আমরা চেষ্টা করছি তাকে গ্রেফতার করার জন্য, গ্রেফতার করে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। মামলা যেগুলো আছে তখন ওই মামলাগুলো সুনির্দিষ্ট হবে, আর যখন গ্রেফতার করি তখনও যদি কিছু পাই সেটা মামলায় আসবে। তাদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা আগে থেকে জারি আছে, চলমান থাকবে আর কি। আওয়ামী লীগ আমলে গঠিত এই আশিক গ্যাংয়ের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় আশিকের মতো এরকম কিশোর গ্যাং সদস্যরা বিস্ফোরা হয়ে উঠেছে ওই এলাকার বাসিন্দাদের কাছে, যারা প্রতিনিয়ত অনিরাপদ করে তুলছে আমাদের এই সুন্দর রাজধানীকে। আইনের কোনো ফাঁকফোকর কাজে লাগিয়ে এই সকল অপরাধীরা যেন কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে, সেদিকে আরও বেশি কঠোর এবং নজরদারি বাড়ানোর পরামর্শ এই রাজধানীর মানুষের। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় কোটি টাকার অবৈধ সিগারেট কারখানায় অভিযানের পর ১৯ দিনেও নেই মামলা। রহস্যজনক নিরাপত্তায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়। আর সিলগালা করা কারখানায় পাশেই চলতে দেখা গেছে একই অবৈধ কারখানার কার্যক্রম। অভিযানের অসঙ্গতির বিষয়ে জানতে বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে যায় সময় সংবাদ। কিন্তু অফিসে প্রবেশের আগেই বাধার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। লিখিত অনুমতির কথা বলে আটকে দেয়া হয়। এরপর শুরু হয় হেনস্থা। ক্যামেরায় শাহাদুল ইসলামের সাথে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আওয়াল। আপনাকে মানা করছি না ভাই, আপনাদের এক কথা বুঝতে হবে। পারমিশন নিয়ে আসবেন, গেছে তো আনবে তো, বুঝতে বলছে। আপনি বসেন। অভিযানে অসঙ্গতির অভিযোগের বিষয়ে তথ্য জানতে বগুড়া কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে যায় সময় সংবাদ। রুমের সামনে যাওয়া যাবে না? না না, কেন? লিখিতভাবে জানাই দিবে যে এই ব্যাপার, এই জন্য আমি আসছি, তখন সে পারমিশন দিবে দেখা করার জন্য। তবে অফিসের মূল ফটকে গণমাধ্যম কর্মীদের আটকে দিয়ে জানানো হয় প্রবেশের জন্য লিখিত অনুমতি প্রয়োজন। পরে রিসিপশনে থাকা উপপরিদর্শক ও এক দালালের হেনস্থার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। আপনি বসেন এখানে, আমি আবার পারমিশন নিয়ে যাচ্ছি। আপনি বসতে বলছে। আপনি বসেন। দীর্ঘ সময় অপেক্ষা ও হয়রানির পর অবশেষে কথা বলতে রাজি হন কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। উপপরিদর্শক পরিচয় আমাদেরকে জানিয়েছেন এই অফিসে প্রবেশ করতে হয়, সেক্ষেত্রে আসলে সেই কর্মকর্তার লিখিত অনুমতি নিয়ে এই অফিসটিতে প্রবেশ করতে হবে। গত ৯ জুন বগুড়া সদর উপজেলার শিকারপুরের একটি অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালায় কাস্টম, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। জেলার উপকমিশনার শামীম উল আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৬ লাখের বেশি নকল সিগারেট, বিপুল পরিমাণে তামাক এবং উৎপাদন যন্ত্রপাতি জব্দ করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়। তবে অভিযানের ১৯ দিন পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এখনো কোনো মামলা দায়ের হয়নি। আরও বিস্ময়কর বিষয় হলো, সিলগালা করা গোডাউনের আশেপাশের আরেকটি গোডাউনে এখনো নির্বিঘ্নে চলতে দেখা গেছে একই অবৈধ সিগারেট কারখানার কার্যক্রম। গোডাউন হচ্ছে আপনার ওই যে ওনাদের মঞ্জু, হেলাল, শাইনুর, এরা ৩ ভাইয়ের। ২২ তারিখে একটা মামলা হয়েছিল প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। ওখানে কোনো কিছু জব্দ হয়েছে কিনা সেটা আমার জানা নাই। তবে কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তার দাবি, আইনি প্রক্রিয়া মেনে রাজশাহী বিভাগীয় কার্যালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে এর পক্ষে গণমাধ্যম কর্মীদের কোনো কাগজ সরবরাহ করতে পারেনি কর্তৃপক্ষ। যেটা হয়েছে এটা আসলে যেন আমি একটু দেখবো জিনিসটা, বাট এটার জন্য আমি দুঃখিত আগেই।
হ্যাঁ, বাট সাংবাদিক ভাইদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। মামলার যে ইস্যুটা, এটা আমরা একটা কাস্টমস বিভাগীয় মামলা করব এবং বিধিমালা অনুযায়ী আমার 1 মাস সময় আছে। অবৈধ মালামাল হাতে নাতে আটকের পর মামলা দায়েরের গড়িমসি হওয়ার সুযোগ নেই বলে জানান জেলার সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। মজুতকারী যে তার বিরুদ্ধে মামলা আনয়ন করতে হবে এবং সেই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব থানায় নিয়ে যেয়ে মামলাটা করতে হবে। নামবিহীন অবৈধ এই সিগারেট কারখানায় গত 22 ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে নকল সিগারেট জব্দ করেছিল বগুড়া সদর থানা পুলিশ। পরদিন সদর থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহ সাদিক বাদী হয়ে থানায় মামলাও দায়ের করেন। অথচ একই ধরনের অভিযানে কাস্টম, এক্সাইজ ও ভ্যাট মামলার বিষয়ে 19 দিনে কোনো অগ্রগতি না থাকায় উঠেছে নানা প্রশ্ন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। উজানের ঢলে গাইবান্ধায় আজও বেড়েছে ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। নদী তীরের প্রায় 20টি এলাকায় শুরু হয়েছে ভাঙন। এ নিয়ে বিস্তারিত জানাতে সুন্দরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। গাইবান্ধায় কিন্তু সকাল থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আমরা এখন দেখছি যে জেলায় কিন্তু যে বৃষ্টি সেটি কিন্তু প্রতিনিয়ত যে বৃষ্টিপাত হয় তার চেয়েও কিন্তু অনেক বেশি। সেই উজানের ঢলে কিন্তু গাইবান্ধায় আমরা দেখছি উজানের ঢলে আজকেও কিন্তু ব্রহ্মপুত্র এবং ঘাঘট নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি তিস্তা নদীর পানি কিন্তু গেল 2 দিন থেকে কমলেও কিন্তু আজকে একদিনের ব্যবধানে প্রায় 74 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কিন্তু বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ব্রহ্মপুত্রের পানি কিন্তু বেড়ে 14 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 94 সেন্টিমিটার নিচ দিয়ে, এবং ঘাঘট নদীর পানি কিন্তু 12 সেন্টিমিটার বেড়ে সেটিও 116 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই যে পানি বৃদ্ধির ফলে কিন্তু গাইবান্ধার বিভিন্ন অঞ্চলে তীব্র নদী ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে তিস্তা, করতোয়া এবং ব্রহ্মপুত্র নদীর প্রায় 20টি পয়েন্টে কিন্তু ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনের ফলে আমরা দেখছি যে প্রতিনিয়ত বাড়িঘর নদীগর্ভে বিলীন হচ্ছে, আবাদির জমি নদীগর্ভে বিলীন হচ্ছে, ভাঙন কবলিত মানুষের সংখ্যা বাড়ছে। ভাঙন কবলিত মানুষ যেটি বলছেন যে 2 সপ্তাহের অধিক সময় ধরে এই এলাকাগুলোতে ব্যাপক পরিমাণ নদী ভাঙন হচ্ছে। ভাঙনে প্রতিনিয়ত তাদের বাড়িঘর বিলীন হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে একাধিকবার ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ কিংবা ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য তারা বারবার আবেদন করলেও কিন্তু সেটি হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমি জানতে পেরেছি যে জেলায় আগামীকাল থেকে উজানের যে ঢল, এই উজানের ঢলের কারণে আরও পানি বৃদ্ধি পাবে এবং 1 জুলাই থেকে একটি স্বল্পমেয়াদী বন্যারও তারা আশঙ্কা করছেন। এই ছিল গাইবান্ধার পানি বৃদ্ধি এবং নদী ভাঙনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধা থেকে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। সময় সংবাদ। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 2 মাস অন্তর একটি করে রহস্যজনক আগুনের ঘটনায় উদ্বিগ্ন খোদ হাসপাতাল কর্তৃপক্ষ। এরই মধ্যে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে 2 রোগীর। আগুনের সূত্রপাত হওয়া রুমগুলোর আশপাশের সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায় দুর্বৃত্তরা জানালা দিয়ে ছড়িয়ে দিচ্ছে আগুন। অপূর্বপুর রিপোর্ট, ছবি তুলেছেন সুজয় দাস। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে জানালা দিয়ে বাইরে থেকে কেউ একজন ভেতরে আগুন ছড়িয়ে দিচ্ছে। মুহূর্তেই চারপাশ দাউ দাউ করে জ্বলে উঠছে। ঘটনাটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 3য় তলার কনফারেন্স রুমের। কিন্তু কে বা কারা আগুন দিল তা বের করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী। বরিশাল বিভাগের সবচেয়ে বড় এই হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নেন 5,000-এরও বেশি মানুষ। অথচ এখানে সাম্প্রতিক সময়ে 2 মাস অন্তর অন্তর সিরিজ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি বছরের 6 মাসে 3টি অগ্নিকাণ্ড হয়েছে হাসপাতালের স্টোর রুমে, মেডিসিন ভবন, ক্যাজুয়ালিটি কক্ষে। ধোঁয়ায় প্রাণ হারান 2 রোগীও। এগুলো হয় কেন, এটা তো সরকারের দেখা উচিত। কিছু একটা সন্দেহ লাগছে যে এতটা কেন এরকম হবে। আমরা সবাই আতঙ্কিত, সবসময় আতঙ্কের ঝুঁকির মধ্যে থাকি। গণপূর্ত অধিদপ্তর বলছে 1968 সালে প্রতিষ্ঠার সময়কার পুরনো বিদ্যুৎ লাইনের উপর অতিরিক্ত চাহিদার চাপকেই শুরুতে দায়ী করা হলেও সাম্প্রতিক ঘটনাগুলো সন্দেহজনক। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ঘন ঘন অগ্নিকাণ্ড নাশকতার চেষ্টা। আমাদের দিক থেকে আমরা সবসময় বৈদ্যুতিক শর্ট সার্কিট যাতে না হয়, পুরাতন লাইনগুলো অপসারণ করে নতুন লাইন নির্মাণ করে
সবসময় সার্বক্ষণিকভাবে এটা সচল রাখার চেষ্টা করি। নির্দিষ্ট কিছু মহল যে স্যাবোটেজ করার চেষ্টা করতেছে, সেটাও আমরা কিছু প্রমাণ, কিছু ফাইন্ডিং আমরা পাচ্ছি। 2024 নভেম্বরে ব্রিগেডিয়ার জেনারেল AK মশিউল মনিরকে দায়িত্ব দেয়া হয় পরিচালক হিসেবে। যোগদানের 1.5 বছরে বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের মধ্যেই সাম্প্রতিক ঘন ঘন অগ্নিকাণ্ডের রহস্যের দানা বেঁধেছে। একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারি ওষুধ সহ অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন সময় সংবাদ। বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই। সকাল 8:30টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সম্প্রতি নিউমোনিয়াজনিত জটিলতায় আক্রান্ত হওয়ার পর অবস্থার অবনতি হলে রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরিবারের সদস্যরা জানান, বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যার সঙ্গে গত কয়েক বছর ধরেই লড়ছিলেন তিনি। মুস্তাফা মনোয়ার বাংলাদেশের শিল্প সংস্কৃতির ইতিহাসে একটি অবিস্মরণীয় নাম। চিত্রশিল্পী হিসেবে তিনি যেমন সমাদৃত ছিলেন, তেমনি শিশু কিশোরদের জন্য নির্মিত অনুষ্ঠান এবং পাপেট শো জনপ্রিয় করার ক্ষেত্রেও তার অবদান ছিল অসামান্য। শিল্প সংস্কৃতি ও শিশু শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একুশে পদকে ভূষিত হন। মধ্যপ্রাচ্যের গন্তব্যগুলোতে অস্থিরতার পাশাপাশি নানামুখী জটিলতা সত্ত্বেও গত 5 মাসে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে 7,800 ফ্লাইটে 7,60,000 যাত্রী পরিবহনের রেকর্ড করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। অবশ্য মধ্যপ্রাচ্যের যুদ্ধে 1.5 মাসে 238টি ফ্লাইট বাতিল হওয়ায় অন্তত 30 কোটি টাকা আয় কম হয়েছে সংস্থাটির। শওকত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট বলতে ওমানের মাস্কাট, সৌদি আরবের জেদ্দা ও মদিনা, আরব আমিরাতের দুবাই, শারজা এবং আবুধাবি। আর চলতি বছরে মার্চের শুরু থেকে ইরানের সঙ্গে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের বিমানবন্দরগুলো ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়। বিমান চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। যুদ্ধের 1.5 মাসে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে মধ্যপ্রাচ্যগামী 238টি ফ্লাইট। বাতিল হওয়ার কারণে যে জট সৃষ্টি হয়েছে প্যাসেঞ্জারের, পরবর্তীতে ফ্লাইট বাড়তি দিয়ে এবং অনেক সময় চার্টার করে এই লোকগুলোকে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে গমন করার ব্যবস্থা করা হয়। তারপরও মে পর্যন্ত 3,245টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পাশাপাশি 3,72,237 জন যাত্রী পরিবহন করেছে শাহ আমানত বিমানবন্দর। এর বাইরে অভ্যন্তরীণ 4,548টি ফ্লাইটে পরিবহন হয়েছে আরও 3,86,700 যাত্রী। সিভিল এভিয়েশন সদর দপ্তরের গাইডলাইন অনুযায়ী এবং আমাদের মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী আমরা সমন্বয় করে এই যাত্রীগুলিকে আস্তে আস্তে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করি। চলতি বছরের জানুয়ারি মাসে 660টি এবং ফেব্রুয়ারি মাসে 630টি আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা হলো। যুদ্ধের মাস হিসেবে চিহ্নিত মার্চে 671টি, এপ্রিলে 685টি এবং মে মাসে 652টি ফ্লাইট ওঠানামা করেছে। একইভাবে প্রতি মাসে গড়ে 73 থেকে 74,000 আন্তর্জাতিক রুটে যাত্রী আসা যাওয়া করেছে। যাদের ভিসা শেষ হয়ে যাচ্ছিল বা যাদের জবে ঢোকার মতো ডেট ছিল খুব দ্রুত সেগুলোকে এক্সপ্যান্ড করে দিয়েছে, যার কারণে এইসব প্যাসেঞ্জারকে ওরা আবার অ্যাকসেপ্ট করেছে। 2025 সালের পুরো বছরে 8,124টি আন্তর্জাতিক ফ্লাইটে 9,99,733 জন এবং 11,039টি অভ্যন্তরীণ ফ্লাইটে 6,68,288 জন যাত্রী পরিবহন করেছিল শাহ আমানত বিমানবন্দর। এতে রাজস্ব আয় হয়েছিল 200 কোটি টাকার বেশি। প্রতি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে 5 থেকে 6 লাখ টাকা রাজস্ব অর্জন করে বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট বাতিল হয় প্রায় 30 কোটি টাকা বাড়তি রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় বলে জানান বিমানবন্দর মুখপাত্র। যখন তারা যেতে পারছিলেন না, তারা যেন এয়ারপোর্টে এসে নানা ধরনের হয়রানিতে না পড়ে, আমরা আমাদের এয়ারলাইন্সের প্রতিনিধিদের সাথে বসে আমরা একটা কোঅর্ডিনেশন সেল গঠন করি। তারা যেন ফ্লাইটের সরাসরি আপডেটগুলো পান, এই ব্যবস্থাটা আমরা করেছিলাম। চলতি 2025-26 অর্থ বছরের মে পর্যন্ত 11 মাসে 246 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। নানা জটিলতা সত্ত্বেও গত 26 বছর ধরে প্রতি বছর 15 লাখ বেশি যাত্রী পরিবহন করে চমক সৃষ্টি করেছে এই বিমানবন্দর। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ।
দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। হরমুজ ঘিরে উত্তেজনার পর সংঘাত বন্ধে নীতিগতভাবে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার কাতারের দোহায় দুই দেশের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রণালী ঘিরে বিরোধ মেটানোই হবে বৈঠকের মূল আলোচ্য বিষয়। এদিকে হরমুজের নিয়ন্ত্রণকে একক কর্তৃত্বের দাবি পুনর্ব্যক্ত করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও শিশু হত্যার বিচারের দাবিও তুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা আলী খামেনি। হরমুজ ঘিরে সামরিক হামলা বন্ধে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে এমন তথ্য জানায় এক্সিওস। প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন সব ধরনের সামরিক অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে, তবে দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ শেষে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে হরমুজের নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে ভিন্ন ব্যাখ্যা থেকে নতুন করে সৃষ্টি হয় উত্তেজনা। এদিকে সাম্প্রতিক মার্কিন হামলার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত কারিগরি পর্যায়ের আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, যুক্তরাষ্ট্রের হামলা এবং সমঝোতা স্মারকের শর্ত পূরণ না হওয়ায় রোববারের বৈঠকে অংশ নেয়নি তেহরান। সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আলোচনায় অগ্রগতি সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। হরমুজ প্রণালীতে নৌযান চলাচল পরিচালনা ও পুরোপুরি স্বাভাবিক করার দায়িত্ব একমাত্র ইরানের, এমন দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে তার সতর্কবার্তা, হরমুজ প্রণালী পরিচালনায় ইরানের ভূমিকায় কোনো হস্তক্ষেপ করা হলে তা স্বাক্ষরিত ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। যুক্তরাষ্ট্র ইরানের নেতাদের বিরুদ্ধে শিশু হত্যা, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের অভিযোগ এনে তাদের বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা আলী খামেনি। এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এসব অপরাধের জন্য দায়ীদের দেশীয় ও আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। রোববার এক্সে দেওয়া যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জানান, অভিযানে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তবে এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বরকতুল্লাহ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইতিহাস করল কানাডা। সাউথ আফ্রিকার হৃদয় ভেঙে বিশ্বকাপের রেকর্ড 16তে দ্য রেড স্টিফেন ম্যাজিকে বাফানাদের হারালো 1-0 গোলে উৎসবের নগরী টরন্টো। ইউনিয়ন পরিষদ ভোটের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচন শুরুর পরিকল্পনা। সেপ্টেম্বর অক্টোবর সময় ধরে প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রতি 3 মাসে 2 ধাপে ভোট করার ভাবনা। এবং ধারালো অস্ত্র নিয়ে আশিক গ্যাংয়ের মহড়ায় মিরপুরে আতঙ্ক। বাসাবাড়ির জানালা, সিসিটিভি ক্যামেরা ভাঙচুর। জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়ানোর অভিযোগ। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দেখবেন এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকবেন জিন্নাত আরা জশোয়া। মেজবা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।